দেখো আজকে আমরা আলোচনা করছি প্রফেশনস ফর উইমেন। মোটামুটি একটা রাফ ধারণা বা মোটামুটি একটা ধারণা আমরা ইতিমধ্যে তৈরি করেছি যে প্রফেশন ফর উইমেন মানে মহিলাদের জন্য যে কোনো পেশায় হোক সেটা কিন্তু সহজ নয়। অন্তত পুরুষের সাথে যদি তুলনা করি মহিলাদের চ্যালেঞ্জ অনেক বেশি বা মহিলাদের যে চ্যালেঞ্জিং বিষয়গুলো অনেক বেশি আনসিন থাকে, কিন্তু কাজ করবার সময় সেগুলো বেশি করে বোঝা যায়। বুঝতে পারলে কি না? তাহলে প্রফেশনস ফর উইমেন, মহিলারা সেখানে একটা ইট ভাটাতে গিয়ে ইট বানাচ্ছে বা কোনো জুট কলে মানে জুট মানে বলতে পাট কলে গিয়ে পর জুট বাঁধছে বা চা বাগানে গিয়ে পর চা পাতা তুলছে বা কোনো একজন উচ্চবৃত্ত মহিলা নিজের বিছানায় শুয়ে শুয়ে কোনো কবিতা, গল্প, নোভেল লিখছে। এই সবগুলোই কিন্তু খেয়াল রাখবে, যতই বাইরে থেকে মনে হোক যে ইকুয়ালিটি, মহিলাদের কিন্তু আসলে বা প্রকৃতপক্ষে এগুলোতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তুলনামূলকভাবে আমাদের মনে হতেই পারে যে যারা হয়তো লেখালেখি করছে, গল্প লিখছে, কবিতা লিখছে, যেহেতু ঘর থেকে লিখছে কোনো একজন মহিলা, ঠিক আছে, কোনো একজন অথরেস, কোনো একজন বলতে পারো লেখিকা নিজের ঘর থেকে লেখালেখি করছে, তখন আমাদের মনে হতেই পারে যে ওই লেখিকা হয়তো অনেক আরামদায়ক অবস্থায় রয়েছে। কিন্তু আসলে তা নয়। একটা লেখিকার মূল কাজ কি আমাদের বুঝতে হবে। একটা লেখিকার মূল কাজ হলো স্বাধীন চিন্তা ভাবনাকে প্রকাশ করা। এইটা হলো লেখিকার মূল কাজ। হ্যাঁ, নিশ্চিতভাবে যে মহিলা ইট ভাটায় কাজ করছে তার থেকে অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে এই লেখিকা। নিশ্চিতভাবে যে মহিলা পাটকলে কাজ করছে, কলকারখানায় কাজ করছে বা মাথায় করে ওজন বহন করছে তার থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে এই লেখিকা। কিন্তু লেখিকারও ভিন্ন সমস্যা থাকে। কীরকম? সোসাইটি একটা ভিউ পয়েন্ট রাখে। একটা লেখিকা একটা লেখা লিখতে চাইছেন, কিন্তু লিখতে গিয়ে লেখিকাকে মনে হচ্ছে যে আমাকে কিছুটা অংশ হলেও মানে ফিজিক্যাল লাভ ব্যাপারটা বর্ণনা করতে হবে, নোভেলটার প্রয়োজনে, রাইট? বা ফিজিক্যালিটিটাকে বর্ণনা করতে হবে। এবার লেখিকা সেটা করতে পারবে না। কেন করতে পারবে না? তার কারণ হচ্ছে সমাজ সেটা এক্সপেক্ট করে না মেয়েদের কাছ থেকে। The society does not expect that a woman or a lady should write such in a bold manner. কোন একজন পুরুষ যদি লিখতো এগুলো, সেগুলোকে সমাজ ততটা খারাপভাবে নিত না। কিন্তু একজন মহিলা যদি সাহিত্যের প্রয়োজনেও শারীরিক মিলনটাকে, শারীরিক ভালোবাসার ব্যাপারটাকে যদি একটুও লিখে দেয়, সেটা কিন্তু সমাজের চোখে খোঁচা লাগবে। সমাজ বলবে যে মহিলাটা পুরোপুরি অসভ্য, বলবে যে মহিলাটার একটা সাপ্রেস সেক্সুয়াল ডিজায়ার আছে, এটা মহিলাটা নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ করছে, এরকম বলতে শুরু করবে। এবং এইরকম রিউমার, অপ্রীতিকর কথা মহিলারাকে শুনতে হতে পারে। মানে এইগুলো বলতে গেলে মহিলার জন্য একটা সমস্যা। যে কোনো মহিলার সমস্যার জন্য যে কোনো মহিলার কাজের জন্য প্রচুর সমস্যা থাকে। তাই আমাদের আলোচ্য বিষয় হলো প্রফেশনস ফর উইমেন, ভার্জিনিয়া উল্ফে লেখা। ভার্জিনিয়া উল্ফ নিয়ে আমরা ইতিমধ্যে অনেকবার জেনেছি। স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের জন্য উনি বিখ্যাত মূলত। তা আজকে আমরা সেই ভার্জিনিয়া উল্ফের লেখাটা পড়ব। 20th সেঞ্চুরি লিটারেচার অঙ্গ এটা, 20th সেঞ্চুরি লিটারেচারের অঙ্গ। এনি উইমেন, দেখো, এনি উইমেন বা এনি উম্যান হু ওয়ান্ট টু রাইট মাস্ট ফাইট উইথ দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস। যেটা আমি বললাম, আমি যদি বলি রিয়া ম্যাডামকে নিয়ে, রিয়া যদি একজন অথরেস হয়ে যায় এবং রিয়া যদি লেখাজোখা করতেও ভালোবাসে এবং রিয়া অসাধারণ সুন্দর লিখছে, কিন্তু উপন্যাস লিখতে গেলে মাঝে মধ্যে প্রেমকেও তো ব্যাখ্যা করতে হয় এবং প্রেমকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় শারীরিক যে ফিজিক্যাল লাভ রয়েছে সেটাকেও ব্যাখ্যা করতে হয়। এখন রিয়া যদি তার লেখার মধ্যে ওইগুলো লিখতে যায়, রিয়ার প্রথমে যেটা হিট করবে মাথাতে, লিখতে গিয়ে ওর কলম থামবে। কেন কলম থামবে? যে আমার আশেপাশের লোকজন আমাকে নিয়ে কি ভাববে আমি যদি এরকম লিখি। বুঝতে পারলে? তাহলে ওর স্বাধীন চিন্তা ভাবনা যেন আঘাতপ্রাপ্ত হচ্ছে একটা অদৃশ্য বাধার সামনে। বুঝতে পারলে? যে বাধাটা কে তৈরি করেছে? সোসাইটি তৈরি করেছে, সমাজ তৈরি করেছে। রানাবাবু একজন লেখক, রানা যদি লিখতে যায়, রানা থামবে না, রানা লিখে দেবে যা কিছু লিখবে। তার কারণ ও জানে যে সোসাইটিতে ছেলেদের অতটা বাজেভাবে দেখবে না, কারণ ওটা এক্সপেক্টই করে যে ছেলেরা অমনি লিখতেই পারে। কিন্তু একটা মেয়ে ওই রকম শারীরিক ফিজিক্যাল লাভ নিয়ে লিখে দেবে নিজের উপন্যাসে, এইটা সমাজ প্রশ্ন করে। তাহলে একজন লেখিকাকেও সাধারণত আপাত দৃষ্টিতে আমরা মনে করি যে লেখিকার কাজ খুব আরামদায়ক, ঘরে বসে বসে শুয়ে কলম চালিয়ে শুধু লেখা, কিছু ভাবতে লেখা।
এটাতে কোনো সেরকম কিছু মানে নিরাপত্তাহীনতা নেই, সেখানে কোনো এক্সপ্লয়টেশন নেই। কিন্তু তাও একজন লেখিকার ক্ষেত্রেও সমাজ কিভাবে অদৃশ্য বাধার সৃষ্টি করে সেইটাই বুঝতে হচ্ছে। এবার রিয়া যখন লিখতে যাচ্ছে তখন রিয়াকে লড়াই করতে হচ্ছে নিজের সাথেই। ওর একটা সেলফ রয়েছে, প্রত্যেক মানুষেরই দুটো সেলফ। ওর একটা সেলফ রয়েছে যেটা রিয়াকে বলবে বারবার যে তুই এটা লিখিস না, সবাই কি বাজে ভাববে তোর নিয়ে, দেখ তোর সোসাইটিতে কি ইমেজ দাঁড়িয়ে যাবে। আর আরেকটা ওর সেলফ রয়েছে, আরে তুই তো লেখিকা, তুই নিজের সম্বন্ধে লিখ, তুই নিজের ফ্রি থিঙ্কিংটাকে প্রমোট কর। তাহলে ও 2 কলম লিখতে গিয়ে ওকে এইরকম মেন্টাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বলে বুঝতে পারলে কিনা? এইগুলো হচ্ছে সমস্যা, মেয়েদের সমস্যা লিখতে গিয়ে। এনি উইমেন হু ওয়ান্ট টু রাইট মাস্ট ফাইট এগেন্স্ট দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস। এই হলো অ্যাঞ্জেল ইন দ্য হাউস। অ্যাঞ্জেল ইন দ্য হাউস কি বোঝার চেষ্টা করো। ভিক্টোরিয়ান যুগে মেয়েদের অ্যাঞ্জেল মনে করা হতো। অ্যাঞ্জেলরা যেন বাজে কথা বলে না, অ্যাঞ্জেল দিকে তুই গাল দিলিও চুপচাপ চলে যাবে মাথা নত করে। অ্যাঞ্জেল দিকে বলবি এই জল তুলে আন, সারাদিন তুই জল তুলবি কুয়াটা থেকে, ও তুলবে, তোকে মুখে টু শব্দ করবে না। তুই যতই অন্যায় কর, অত্যাচার কর, সে চুপচাপ মেনে নেবে, রাইট? দেন ইউ আর দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস, ভিক্টোরিয়ান যুগের মেয়েরা এমনি ছিল, ভিক্টোরিয়ান যুগের মেয়েরা এরকম ছিল। ভিক্টোরিয়ান যুগের মেয়েরা সম্পূর্ণভাবে পুরুষদের অবদমনকে মেনে নিত, সম্পূর্ণভাবে পুরুষদের অর্ডারকে ফলো করত। বুঝতে পারলে কিনা? এইটা ছিল অ্যাঞ্জেল ইন দ্য হাউস। জোরে আওয়াজ করতো না বাড়ির মধ্যে, ঠিক আছে? নাচতে আসতে তুই ভুলেই যা, ঠিক আছে? এবং সারা দেহে ওরা ঢাকা দিয়ে রাখতো, দেহটাকে কভার্ড করে রাখতো। বুঝতে পারলে কিনা? তো দে ওয়ার দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস। তো পুরুষ সমাজের, পুরুষতান্ত্রিক সমাজের মেয়েদের সম্বন্ধে একটা ধারণা আছে দ্যাট আ গার্ল শুড ফলো অর ট্রাই টু বি অ্যান অ্যাঞ্জেল অফ দ্য হাউস। একটা মেয়ের কিরকম হওয়া উচিত? অ্যাঞ্জেল অফ দ্য হাউস হওয়া উচিত। এইটা পুরুষ আশা করে, বা পুরুষ সমাজ বা প্যাট্রিয়ার্কাল সোসাইটি আশা করে মেয়েদের কাছ থেকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এখন যেখানে পুরুষ সমাজ অ্যাঞ্জেল অফ দ্য হাউস এক্সপেক্ট করছে শুভমিতার কাছ থেকে, হাউ ক্যান শুভমিতা রাইট অ্যান অ্যাডাল্ট স্টোরি? She cannot write because she will face invisible challenges given by the society. It is not for Shubhamita, it is for every girl, it is for every lady, it is for every woman, because society does not expect করে না that you should behave in such a bold way. বুঝতে পারলে ব্যাপারটা? However, these problems are not there for boys. কিন্তু এই সমস্যাগুলো পুরুষদের জন্য নেই। জিৎ চাইলে লিখতেই পারে, আলতু ফালতু একটা গল্প লিখে দিল, ঠিক আছে? তো নোবডি কেয়ার্স, রাইট? মাচ, কেউ সমালোচনাও করবে না। জিতের সাইডে মনে হতে পারে আমি কি এতই বাজে লিখি, আমাকে দু কথা বললেও না, ঠিক আছে? সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপার হচ্ছে মেয়েরা যদি একটু বোল্ড লেখে সেক্ষেত্রে সমালোচনা হয়ে যাবে। তার কারণ অ্যাঞ্জেল ইন দ্য হাউস ব্যাপারটা পুরুষদের মাথায় থাকে। আচ্ছা আমাকে এবার বল, অ্যাঞ্জেল ইন দ্য হাউস কি? এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ অ্যাঞ্জেল ইন দ্য হাউস? ইউ উইল সে আইডিয়াল উমেন অফ ভিক্টোরিয়ান সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটির যে আইডিয়াল উমেনের আদর্শ মহিলার রূপ আমরা জানি, সেইটা যেটা এক্সপেক্ট করে প্রত্যেকটা মহিলার কাছ থেকে, পুরুষ এক্সপেক্ট করে প্রত্যেকটা মহিলা যে ইউ শুড বি লাইক দিস, রাইট? তো এই অ্যাঞ্জেল ইন দ্য হাউসের সাথে মহিলাকে ফাইট করতে হয় প্রত্যেক মুহূর্তে যখন সে একটা লেখা লিখতে যাচ্ছে। বুঝতে পারলে কিনা? ঠিক। এনি উইমেন, দেখো, এনি উমেন হু ওয়ান্টস টু রাইট মাস্ট ফাইট এগেন্স্ট দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস? এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে অ্যাঞ্জেল ইন দ্য হাউস কি? অ্যান অ্যাঞ্জেল ইন দ্য হাউস ইজ অ্যান আইডিয়ালাইজড উমেন। অ্যাঞ্জেল ইন দ্য হাউস হলো অ্যান আইডিয়ালাইজড উমেন of Victorian age. She is the perfect woman. সে হলো একটা পারফেক্ট উমেন ইন ভিক্টোরিয়ান ভিউ পয়েন্ট। She is devoted to household. সে সবসময় বাড়ির কাজ করবে, and subservient to her husband, এবং হাজব্যান্ডের কাছে প্রায় সার্ভেন্টের মতোই থাকবে। হাজব্যান্ড যা বলবে সে চুপচাপ সহ্য করবে, চুপচাপ শুনে নেবে, তবে সে হলো ভালো মহিলা। বাট টু বি সাকসেসফুল রাইটার, কিন্তু অমনি করে কি সাকসেসফুল রাইটার হওয়া যায়? অমনি করে তো হওয়া যাবে না। তার কারণ তোর পুরুষতান্ত্রিক ভিউ পয়েন্টেই তো প্রেজেন্ট হবে, নতুন ভিউ পয়েন্ট কোনোদিন আসতেই পারে না। বাট টু বি এ সাকসেসফুল রাইটার, কিন্তু একজন সফল লেখক হতে গেলে ওয়ান মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। প্রথম কথা হলো তোমাকে স্বাধীন হতে হবে। তুমি যদি একটা লেখক হও, প্রথম শর্ত হলো ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ না? তুমি ইন্ডিপেন্ডেন্ট না হলে তুমি কি করে লিখবে? তুমি তো নতুন কিছু অ্যাডই করতে পারবে না, তাই না? আর নতুন অ্যাড না করলে কিজার রাইটার, রাইট?
যেটা আগের দিন আমরা থিওরি পড়েছিলাম, মনে আছে? আগের দিনে থিওরিগুলোতে পড়েছিলাম যে আর রাইটার শুড রাইট সামথিং নিউ থিং। তো যাই হোক, বাট টু বি সাকসেসফুল রাইটার, একজন সফল লেখক হতে গেলে ওয়ান মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, একজনকে স্বাধীন হতে হবে প্রথম কথা। অ্যান্ড আনটিল ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, আর যদি না তুমি সফল হও, ফ্রি স্বাধীন হও যদি না তুমি, ইউ ক্যান নট রাইট ফ্রিলি, তুমি তো স্বাধীনভাবে লিখতেই পারবে না। ইউ ক্যান নট রাইট ফ্রিলি, সো টু রাইট এনিথিং ফ্রিলি, তাই কোনো কিছু স্বাধীনভাবে লিখতে গেলে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি, একদম সম্পূর্ণ স্বাধীনভাবে লিখতে গেলে ওয়ান মাস্ট কিল দ্য আইডিয়ালাইজড অফ দ্য ভিক্টোরিয়ান এজ, প্রথমে তাহলে তোমাকে ওই আদর্শবাদী নারীকে হত্যা করতে হবে। আই মাস্ট কিল দ্য ফ্যান্টম দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস, প্রথমে তোমাকে তাহলে ওই অ্যাঞ্জেলটাকে কিল করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আইডিয়ালাইজড উমেন যেটা রয়েছে, যে তোমাকে বারবার বলছে এই তুই এটা করতে পারিস না, সেটা করতে পারিস না, ইউ মাস্ট কিল দ্যাট উমেন ফার্স্ট, দেন ইউ ক্যান বি ফ্রি, দেন ইউ ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট। বলো, বুঝতে পারলে কিনা? আচ্ছা, এটা কি সত্যি কোনো মহিলাকে মার্ডার করবার কথা বলছে? তাহলে হ্যাঁ, ওই যে আদর্শবাদী নারী মূর্তি যেটা আসলে এক্সিস্ট করেই না, কিন্তু তার ভূতটা ঘুরে বেড়ায় সব জায়গায়, সে ভূতটাকে আগে মারতে হবে, ফ্যান্টমটাকে আগে মারতে হবে। ওই আদর্শবাদী নারীর যে ভূতটা রয়েছে, যেটা তোকে সবসময় চালিত করছে, সেই ভূতটাকে আগে মার। ফ্যান্টম, ভূত মানে হচ্ছে ফ্যান্টম, সেই বিদেহী আত্মাটাকে তুই আগে মার। বুঝতে পারলি কিনা? ঠিক। So to write anything freely and independently, one must kill the idealized woman of the Victorian age, that is the angel in the house. সে আইডিয়ালাইজড উমেনটাকে তোমাকে হত্যা করতে হবে, যাকে তুমি আইডিয়ালাইজড উমেন বলতে পারো, অ্যাঞ্জেল ইন দ্য হাউস বলতে পারো, বা ফ্যান্টমও বলতে পারো। ফ্যান্টম মানে ভূত বা বিদেহী আত্মা, যেটা তোমাকে বারবার প্রভাবিত করছে। Here narrator is different from Virginia Woolf. Here the narrator is different from the Virginia Woolf herself. Woolf's narrator is a separate character in this essay. এখানে যিনি বর্ণনাকারী রয়েছেন, কথাগুলো বলছেন, উনি কিন্তু ভার্জিনিয়া উলফ নন, উনি ভার্জিনিয়া উলফ থেকে আলাদা। প্রফেশন ফর উইমেনে আমরা র্যান্ডম সিকুয়েলস এবং থট পাই। দেখো, র্যান্ডম সিকুয়েল এবং থট কেন পাবো বোঝার চেষ্টা করো। তার কারণ ইনি স্ট্রিম অফ কনসাসনেস টেকনিককে ফলো করতেন। কে? ভার্জিনিয়া উলফ স্ট্রিম অফ কনসাসনেস টেকনিককে ফলো করতেন কিনা? স্ট্রিম অফ কনসাসনেস টেকনিককে ফলো করতেন। যখন স্ট্রিম অফ কনসাসনেস টেকনিককে ফলো করছেন, স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক কি? চিন্তাধারাটা একটা জলধারার মতো, যেখান থেকে এই দিক ওই দিক সেই দিক চিন্তা ভাবনা বেরিয়ে আসবে বারবার। বুঝতে পারলে? মূলত এই তো জিনিস স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। মানে আমরা আমাদের চিন্তাধারাটাকে জলধারার সাথে তুলনা করি এবং মাঝে মাঝে হিজিবিজি আলতু ফালতু চিন্তা ভাবনা আসবে। দিস ইজ স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। এখানেও যখন আমরা পড়তে যাব, এখানেও আমরা দেখতে পাবো যে মূল কথা বলতে বলতে এই দিক ওই দিকের গল্প হতে থাকবে। বুঝতে পারলে কিনা? দিস ইজ অলসো স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক। তো এখানে প্রফেশন ফর উইমেনে আমরা র্যান্ডম সিকুয়েন্স অফ থট পাই, র্যান্ডম থট পাবো, এবং কি অর্ডার্ড সিকোয়েন্সের অভাব রয়েছে। এখানে অর্ডার্ড সিকোয়েন্স নেই, দেয়ার ইজ এ সিরিয়াস ল্যাকেজ বা সিরিয়াস ল্যাকিং অফ অর্ডার্ড সিকোয়েন্স। এই এসেটার মধ্যে অর্ডার্ড সিকোয়েন্স নেই, তার কারণ স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক দ্বারা প্রভাবিত হয়েছে। সেটা ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপর দেখো, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এমপ্লয়মেন্ট। দেখো, দেয়ার ইজ ডিফারেন্স, এই রচনা যদি পড়ি আমরা বুঝতে পারবো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রফেশন। প্রফেশন আর এমপ্লয়মেন্টের মধ্যে পার্থক্য আছে। এমপ্লয়মেন্ট ইজ হোয়াট ওয়ের ইউ ওয়ার্ক ফর মানি। এমপ্লয়মেন্ট কোনটা? যেখানে তুমি কাজ করছো টাকার জন্য, সেটা হলো এমপ্লয়মেন্ট। অ্যান্ড প্রফেশন নিডস এক্সপার্টাইজেশন। আর প্রফেশন আলাদা। প্রফেশন হচ্ছে যেখানে তুমি এক্সপার্ট, কোনো একটা পার্টিকুলার বিষয়ে তুমি এক্সপার্ট হয়ে উঠবে, এক্সপার্টাইজেশন প্রয়োজন, সেইটা হলো প্রফেশন। এমপ্লয়মেন্ট আর প্রফেশন আলাদা। আমরা তো একই ভাবতাম নাকি? আমরা একই ভাবতাম কি না যে এমপ্লয়মেন্ট আর প্রফেশন একই? ঠিক আছে না। এমপ্লয়মেন্ট হচ্ছে যেখানে তুমি কাজ করবে, কিসের জন্য? টাকার জন্য। বাট ইউ মে নট বি এক্সপার্ট, বাট যখন তুই প্রফেশন সেটাকে বানাচ্ছিস, দেন ইউ আর এক্সপার্ট ইন ইট। যেমন ধর, সাপোজ তোর টাকার প্রয়োজন আছে, আমি বলছি তোর টাকার প্রয়োজন আছে, তো ইমিডিয়েটলি টাকা চাই, তোকে কেউ বললো মাটি কেটে দে আমার আজকের দিনটাতে, তুই মাটি কেটে দিলি, এটা একটা এমপ্লয়মেন্ট হলো। বুঝতে পারলি কিনা? তো টাকার দরকার ছিল, কাজ করে দিলি, বাট ইউ আর নট এক্সপার্ট ইন ইট। তুমি এক্সপার্ট কিসে? তুমি পড়াশোনাতে এক্সপার্ট হলে, আস্তে আস্তে 10 বছর 20 বছর ধরে তুমি এই বিষয়ে 20 বছর ধরে পড়াশোনা করে তুমি এক্সপার্ট হয়েছো। তাহলে এই বিষয়ে তুমি কেরিয়ার যখন বানাচ্ছ, তখন তুমি প্রফেশনাল টিচার। বুঝতে পারলে কিনা? কারণ প্রফেশনাল, এইটাকে তুমি প্রফেশন, এই ব্যাপারে তুমি দক্ষতা অর্জন করে নিয়েছো।
ক্লিয়ার? সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন এমপ্লয়মেন্ট অ্যান্ড এক্সপার্টাইজেশন। বলে বুঝতে পারলে কিনা? ঠিক। She says that her remuneration cannot be called as remuneration. তিনি বলছেন যে আমি একটা পাবলিশিং হাউসের জন্য লেখালেখি করি এবং যে পাবলিশিং হাউসের জন্য লেখালেখি করি তারা আমাকে টাকা পে করে, ঠিক আছে, কিন্তু যে টাকাটা তাকে দেওয়া হচ্ছে সেটাকে প্রপারলি রিমিউনারেশন বলা যেতে পারে না, অ্যাজ ইট ইজ নট সামথিং দ্যান ক্যান বি স্পেন্ড ফর সার্ভাইভাল। বলছে তার কারণ আমি একটা ধনী বাড়ির মেয়ে বা আমি উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তা আমি যে টাকাটা পাচ্ছি এইটা দিয়ে আমার কোনো টেনশন নেই যে আমার ঘর চালাতে হবে, এটা আমার শখে ওড়াই। আমি একটা পার্সিয়ান ক্যাট কিনে নেব, একটা বিড়াল কিনে নেব যে টাকাটা, বা একটা হয়তো শখের কিছু জিনিস কিনে নিলাম, এই এক দিস্তা কাগজ কিনলাম, কলম কিনলাম। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট, রাইট? মানে দিস ইজ নট অ্যাকচুয়ালি রিমিউনারেশন। এইটার ভরসায় আমাকে বাঁচতে হচ্ছে না। কিন্তু যে মহিলারা এই টাকাটার ভরসায় বাঁচে তারা অ্যাকচুয়ালি প্রফেশনাল, তারা অ্যাকচুয়ালি ওটাকে প্রফেশন হিসাবে ধরছে, আমি তো শখ হিসাবে নিচ্ছি। বুঝতে পারলি কিনা? হোয়াট সি গট সি ক্যান ইজিলি বাই এ ক্যাট অর কার লাইক দ্যাট। বলছে আমি যে টাকাটা পাই সেটা শখের জন্য আমি পূর্ণ করি। তো ওটা দিয়ে একটা বিড়াল কিনলাম, পার্সিয়ান ক্যাট কিনলাম, যেটা যে ক্যাটটা দুদিন ঝগড়া করলো, দুদিন এইদিক ওইদিক চলে গেল, প্রতিবেশীর সাথে আমার ঝগড়া বাঁধিয়ে দিল, বা শখ পূরণের জন্য আমি যে টাকাটা পাই। বা একটা গাড়ি কিনলাম, ঠিক আছে, বাট সি ডিড নট রিয়েল প্রফেশন। বলছে আমি কিন্তু রিয়েল প্রফেশনাল নই, আমি কিন্তু রিয়েল প্রফেশনাল নই। রিয়েল প্রফেশনাল কারা? যারা কাজ করবে তবে টাকা পাবে, টাকা পাবে তোর বাড়ির চুলা জ্বলবে, বুঝতে পারলে কিনা, বাড়ির উনুনটা জ্বলবে, তারা হলো রিয়েল প্রফেশনাল, সেই লেডিরা। তার কারণ তাদের একটা চাহিদা আছে। আমার যদি মনে হয় কেউ এক্সপ্লয়েট করার চেষ্টা করে আমাকে, আমি বলবো করবো না, আমি যা কাজ করবো না, এইটা তো আই এম নট এ রিয়েল প্রফেশনাল। এইটা বলছেন উনি, যে আমি অনেক কমফোর্ট জোনে আছি, আমি প্রিভিলেজ পার্সনদের মধ্যে একজন, এইটা উনি বলবার চেষ্টা করছেন। তাহলে তুমি ভাবো সমাজে যারা প্রিভিলেজ নয়, যে নিজে স্বাধীন মতো কাজ করতে পারে না, তারা কিভাবে কাজ করছে, তাদের কতটা অসুবিধা। আমি তো প্রিভিলেজড হয়েও এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি, তো যারা আন্ডার প্রিভিলেজড, মানে বিশেষ সুবিধা পাচ্ছে না, যাদেরকে ওইটা ছাড়া চলবে না, তাদের কতটা অসুবিধা হয়, এটা বলছেন। She can buy a car or cat like that, but she is not a real professional. তিনি বলছেন আমি তো রিয়েল প্রফেশনাল নই, এটা আমার শখের মতো। She does not depend on the remuneration. আমাকে সর্বোপরি স্যালারির উপর, রিমিউনারেশন মানে স্যালারি, বুঝতে পারলে কিনা, যদিও পার্থক্য আছে কিছু। তো রিমিউনারেশন মানে স্যালারি এক কথায়, এই স্যালারির উপর আমাকে ডিপেন্ড করতে পারে না, হয় না। সি ডাজ নট বাই গ্রসারি থিংস অ্যান্ড পে রেন্ট। বলছে এই টাকার উপর আমাকে নির্ভর করে থাকতে হয় না, আমাকে গ্রসারি আইটেমস কিনতে হয় না, আমাকে রেন্ট দিতে হয় না এই টাকা দিয়ে, আর নেসেসারি ম্যাটেরিয়ালসও কিনতে হয় না এই সমস্ত টাকা দিয়ে। তাহলে আমি রিয়েল প্রফেশনাল কোথায় এলাম? আমি যে বলছি প্রফেশন ফর উইমেন নিয়ে আমাকে লেকচার দিতে ডাকা হয়েছে, উনি লেকচার দিতে গিয়ে এই সমস্ত কথা বলছিলেন। বলছে প্রফেশন ফর উইমেনে আমাকে লেকচার দিতে ডাকা হয়েছে এবং আপনারা যারা রয়েছেন সবাই এখানে মহিলারা রয়েছেন, কিন্তু আসল কথা হচ্ছে আমি সম্পূর্ণ প্রফেশনাল নই। আমি যে আর্নিংটা করি সেটা দিয়ে আমাকে ঘর চালাতে হয় না, আমাকে ভাড়া দিতে হয় না, ঠিক আছে, এগুলো আমার শখে, তো আমি ফুল ফ্লেজেড প্রফেশনাল নই কিন্তু, এটা উনি বলছেন। এভরি উইমেন রাইটার এনকাউন্টার দ্য কনসেপ্ট অফ অ্যাঞ্জেল ইন দ্য হাউস। তবুও আমি সম্মুখীন হই বিভিন্ন সমস্যার, আমি পুরোপুরি প্রফেশনাল নই, তবুও আমি এত সমস্যার সম্মুখীন হই। আপনাদের তাহলে কত সমস্যা রয়েছে এটা বলবার চেষ্টা করেছে। তিনি বলছেন এভরি উইমেন রাইটার, মানে প্রত্যেকটা অথরেস বা এভরি উমেন রাইটার এনকাউন্টার দ্য কনসেপ্ট অফ অ্যাঞ্জেল ইন দ্য হাউস। অ্যাঞ্জেল ইন দ্য হাউসের সাথে তার লড়াই হয়। প্রত্যেকটা উমেন রাইটারের কার সাথে লড়াই হয়? অ্যাঞ্জেল ইন দ্য হাউসের সাথে, দেবদূতের সাথে লড়াই। কোন দেবদূত? যে দেবদূত, কোন দেবদূতের সাথে লড়াই হয়? যে দেবদূতটাকে পুরুষ শাসিত সমাজ বানিয়ে রেখেছে প্রত্যেকটা মেয়ের সামনে, দেখ এইটাকে বলে ভালো মেয়ে। এবার ও নিজেকে কম্পেয়ার করছে সবসময়, ইস আমি কত খারাপ রে, তাইলে ওর তো একটাও কোয়ালিটি নেই আমার মধ্যে, ঠিক আছে। এইভাবে মেয়েদের সামনে যেমন একটা রোল মডেল রেখে দিয়েছে, ওইটা হলো অ্যাঞ্জেল ইন দ্য হাউস, বা ওইটাই হলো ফ্যান্টমটা, ঠিক আছে, ভূতটা, বুঝতে পারলে কিনা? ঠিক। সি ইজ কনফিউজড because দেখো কি বলছে, এভরি উইমেন রাইটার এনকাউন্টার উইথ দ্য কনসেপ্ট অফ দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস। উলফস ন্যারেটর রিয়েলাইজেস, এখানে উলফ যে ন্যারেটরকে বানিয়েছেন উনি রিয়েলাইজ করছেন that after destroying angel in the house she is confused because she does not know what a woman should be. এবারে আমি আমার লেখার খাতিরে আমি ওই অ্যাঞ্জেল ইন দ্য হাউসটাকে মেরে ফেললাম, কিন্তু আমি এবার জানি না যে উমেনদের কেমন লেখা উচিত বা উমেনদের কীরকম হওয়া উচিত, কারণ অ্যাঞ্জেল ইন দ্য হাউসকে তো আমি ডিস্ট্রয় করে দিলাম। এবারে
আমি কি স্বাভাবিক মানুষ হিসাবে আমাকে কি সমাজ গ্রহণ করবে, নাকি আমার কেমন হওয়া উচিত আমি এটা আর জানি না। হিয়ার সি বিগিনস টু এক্সপ্রেস দ্য কনসার্ন ফর দ্য রিয়েল উমেন। এখানে তিনি রিয়েল উমেনদের কথা বলছেন, হু ইনহ্যাবিটস এ উমেন্স বডি ইন এ উমেন্স বডি। বলছে এখানে তিনি রিয়েল উমেনদের কথা বলছেন যারা মহিলা দেহে ভেতরে থাকে। She now realizes that at the age of a woman writer cannot speak very freely at that woman's body. তিনি আরো পরিষ্কারভাবে বলছেন আমি যে এই যে লেখালেখিটা করছি সেই এজটাতে, সেই যুগটাতে কোনো মেয়ে মানে মেয়ের দেহে থেকে ও স্বাধীনভাবে লিখতে পারে না, তার কারণ সমাজ তাকে বাধা দেবে। অ্যান্ড দিস ইজ মানে কোনো মেয়ে স্বাধীনভাবে লিখতে পারে না সেই যুগটাতে। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড অবস্টেকল অফ উমেন্স রাইটার। এটা হলো সমাজের উমেন রাইটারদের জন্য আরেকটা বড় সমস্যার জায়গা। Yes, he says about the predecessors. এবারে তিনি তার প্রিডিসেসরদের কথা বলবেন। প্রিডিসেসর মানে যারা আগে নিজেকে রাইটার হিসেবে প্রমাণ করে গেছে যে মেয়েরা, তাদেরকে এখানে প্রিডিসেসর বলছে, পূর্বসূরি। বুঝতে পারলে কি না? মানে তোমার আগে যারা এসেছেন, যেমন ধরো আমি যদি বলি জেন অস্টিন, এনার আগে এসছেন, ঠিক আছে, ব্রন্টি সিস্টার্স এনার আগে এসছেন, তো তাদের কথা। Here he says about the predecessors. She created the path smoother for her. তিনি মনে করেন যে তিনি যে আজকে রাইটার হিসাবে উঠে দাঁড়াচ্ছেন বা অ্যাজ অ্যান অথরেস হিসাবে উঠে দাঁড়াচ্ছেন, তার ক্রেডিট গোজ টু দ্য প্রিডিসেসর্স। পূর্বের যারা রয়েছে তাদের আরো বেশি কষ্ট করে লিখতে হয়েছিল নিশ্চয়ই, তো তাদের প্রশস্ত করা পথ দিয়ে আমি এগিয়ে এসেছি। Here she says that the previous authors have done great job for her. Previous authoresses have done great job for her. তিনি আরো বলছেন যে আগের যে লেখিকারা ছিল তারা তার জন্য রাস্তাটা প্রশস্ত করে দিয়েছেন, তার জন্য গ্রেট জব করেছেন। There she says that she has to contribute for the structure of the road for the next women writer. বলছে আমিও অ্যাজ এ রাইটার হিসাবে আমার নেক্সট জেনারেশনের জন্য আমিও রাস্তাটা প্রশস্ত করে যাব। ঠিক আছে, তো সমাজ কি বলুক নাই বলুক ওইটাতে আমি দেখবো না, আমি নিজের মতো লিখবো। অন্তত নেক্সট জেনারেশনের যে ফিমেল রাইটাররা আছে তাদের কাছে যেন এই যে বোল্ড লেখাটাকে নর্মালাইজ করে দিয়ে যেতে পারবো আমি। বুঝতে পারলে কি না? ঠিক। এবারে আচ্ছা বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? When she says I battle with the phantom, ঠিক আছে, I'm in battle with the phantom, যখন তিনি বলছেন যে আমি ফ্যান্টম মানে ভূতের সাথে আমাকে সবসময় লড়াই করতে হয়, এখানে তিনি বলছেন কোন ভূতের কথা বলছেন? তিনি যখন বলছেন যে আমাকে ভূতের সাথে লড়াই করতে হয়, শুভমিতা বল কোন ভূতের কথা বলছেন? অ্যাঞ্জেল ইন দ্য হাউস। ওটা পুরুষতান্ত্রিক সমাজের কাছে অ্যাঞ্জেল, কিন্তু একটা স্বাধীন চেতা মেয়ের কাছে ওটা একটা ভূত। পেতনি ওটা একটা, বুঝতে পারলি? যে তাকে বলছে সবসময় এটা ভুল করছিস, এটা ঠিক করছিস, না রে এমনি করা যায় না মেয়ে হয়ে, না রে মেয়ে হয়ে দেয়ালে চাপা যায় না, না রে মেয়ে হয়ে তুই ঢিল ছুড়তে পারিস না, না রে মেয়ে হয়ে ফুচকা খেতে পারিস না, এটা খাওয়া যায় নাকি? ওই ভূতটা হবে মনে হয়। ওকে, তো ওই ভূতটা অ্যাঞ্জেল ইন দ্য হাউস এই সমস্ত গাইডলাইন্স দেয়। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? বুঝতে পারলে? উই গেট তাকে বলছে when she says the battle with the phantom, বলছে ভূতের সাথে আমাকে প্রত্যেক মুহূর্তে লড়াই করতে হয়, it means that she is actually fighting with the concept. She is fighting with the idealized woman, বা কনসেপ্টের সাথে লড়াই করছেন। The concept of idealized woman, কি কনসেপ্ট? that is the concept of idealized woman. But this phantom has no material existence. কিন্তু আসলে ফ্যান্টমসটার কোনো বৈশিষ্ট্যই নেই, মানে অস্তিত্বই নেই, ঠিকঠাক অস্তিত্ব নেই। উই গেট ফিশারম্যান ইমেজ। ফিশারম্যান বলছে রাইটারদের কাজটা কিরকম জানিস? বলছে একটা মাছ ধরতে বসা ছিপ নিয়ে একটা লোকের মতো। রাইটারদের কাজটা কিরকম? মাছ ধরতে আসা ছিপ নিয়ে বসে থাকা একটা লোকের মতো। ও ছিপ নিয়ে বসে থাকবে 10 মিনিট 15 মিনিট, হঠাৎ করে তার টোপ গিলবে নিয়ে মাছটা ধরবে। ঠিক সেই রকম উনি মনে করছেন রাইটারদের কাজ হলো কলম নিয়ে বসে থাকা আর ভাবতে থাকা, হঠাৎ করে একটা আইডিয়া হিট করবে এবং সে লিখে দেবে। এইটা হচ্ছে তাহলে তাকে এই রাইটারদের কাজটা কিসের মতো? সেই লোকটার মতো যে মাছ ধরার ছিপ নিয়ে বসে আছে মাছ ধরবার জন্য। হ্যাঁ না? তাহলে কি বলছে? ফিশারম্যান ইজ লাইক উইমেন রাইটার। ফিশারম্যান, এখানে উইমেন রাইটার গুলো কিসের মতো? ফিশারম্যানের মতো। কলম নিয়ে তুমি টেবিলে বসে থাকো, ভাবো, হঠাৎ করে একটা আইডিয়া মাথাতে ক্লিক করবে, সেটা নিয়ে তুমি লিখবে, অর্থাৎ মাছটা ধরতে পারলে তুমি তখন। ক্লিয়ার নয়? This fisherman cannot catch giant fish because women are not permitted to enter those areas. শোনো,
এবারে 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 শোনো আমার কথাটা। শুভমিতা মাছ ধরছে, ঠিক আছে, মোনালিসা মাছ ধরছে। মোনালিসা কোথায় মাছ ধরছে? ওই ওই ঘাটটাতে ওইখানটা বসে নিয়ে, তো ওই সামনেটাতেই ধরছে। তো চুনোপুটি ছাড়া কি পাবে? ঠিক আছে, চুনোপুটি এইটুকুটুকু মাছগুলো পাবে, ওখানে তো আর বড় মাছ আসবে না, বড় মাছের তো জায়গা নয় ওটা। তো বড় মাছ ধরবার জন্য ওকে একটু গভীরে যেতে হবে, কিন্তু মেয়েদের আবার গভীরে যেতে দেওয়া হয় না। তার মানে হচ্ছে রাইটার অ্যাজ অ্যান অথরেস, মেয়েরা যদি লিখছেও ও চুনোপুটি লেখা ছাড়া কিছু করতে পারবে না মেয়েরা। তার কারণ সেই ডিপ জায়গাটাতে মেয়েদিকে যেতেই দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে মেয়েরা বড় ক্রিয়েশন করবে কি করে, বা বড় মাছ ধরবেই কি করে? তার কারণ ওখানে লিমিটেশন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এখানে বলছে দ্য ফিশারম্যান ক্যান নট ক্যাচ বিগ ফিশ, বিগ জায়ান্ট ফিশ, বিকজ উইমেন আর নট পারমিটেড টু এন্টার দোজ এরিয়াস। সেই জায়গাগুলোতে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। দে হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, তাদের লিমিটেড অ্যাক্সেস আছে। তাদের কি আছে? লিমিটেড অ্যাক্সেস আছে, মানে বেশি দূর যেতে দেওয়া হয় না মেয়েদের। আচ্ছা মাছ ধরবি, যা সামনের ওই চুনোপুটিগুলো ধরে আয়, এইরকম ব্যাপারটা। হ্যাঁ তুই বলছিস হাঙ্গর ধরবো, না না অত গভীরে যেতে হয় না, তুমি বাইরে থেকে লেখো, এইরকম ব্যাপারটা, বুঝতে পারলি? এন্ড অফ ড্রিম, দেখো কি বলছে, এন্ড অফ ড্রিম সেজ দ্যাট সি ইজ কনসার্ন অ্যাবাউট দ্য হার্স রিয়েলিটি। তিনি আরও বলছেন যে হার্স রিয়েলিটিটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত, তিনি এটা বলছেন। দ্য ন্যারেটিভ স্টাইল, এবার এবার তাহলে এইটা হলো মূল জিনিস যেটা আমরা এই এসেটাতে পাবো, বলো বুঝতে পারলে কিনা? এই কনসেপ্টগুলো আলোচনা হয়েছে পুরো এসেটাতে। দ্য ন্যারেটার স্টাইল যদি আমি বলি, ইট ইজ নন দেখো কি হচ্ছে, এই যে স্টাইলটা রয়েছে, ঠিক আছে, দ্য ন্যারেটার স্টাইল ইজ ইটস non-linear style and the narration that is the basically resented as the narrator remembers, not as the means one, as the readers one. আসলে তিনি আরো বলছেন যে ন্যারেটার কি চাইছে, লেখিকা কি চাইছে, সে সেইটা লিখবে, কোনোদিনই রিডার্স কি চাইছে সেই হিসাবে লিখবার দরকার নেই। ঠিক আছে, আর কি এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে পুরো বিষয়টাতে, মানে এগুলো তো আমরা কনসেপ্টগুলো আলোচনা করছি। ইট ডাজ অফার সলিউশন বাট রেইজেস আ প্রবলেম। তিনি সলিউশনের কথা বলছেন, তার সাথে সাথে নতুন কিছু প্রবলেমের কথা বলছেন মেয়েদের জন্য। এ পার্সন ইজ শেয়ারিং হার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখানে তিনি যেন নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সকেও শেয়ার করেছেন। অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং কি? দ্য ন্যারেটার এসেন্সিয়ালি রিলেটস হার ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স উইথ দ্য আদার উইমেন রাইটার। সি মিনস টু সে দ্যাট অল দোজ হ্যাপেন টু দ্য উইমেন রাইটার্স। এখানে আমরা বলতে পারি যে এটাকে অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল মোডেও লেখা হয়েছে, তার কারণ তিনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে অন্যান্য রাইটার সাথে জুড়ে গিয়ে বলেছেন। কমিউনিটি অফ রাইটার্স কথাটি অনেকবার প্রয়োগ করা হয়েছে, এই লেখা যখন পড়বো সেখানে বুঝতে পারবো। উলস ন্যারেটার সেজ অ্যাবাউট দ্য শেয়ার্ড লেবার কালেকটিভলি ডিফাইন দোজ প্রবলেমস দ্যাট উইমেন ফেস। এখানে মহিলারা যে সমস্ত প্রবলেমগুলো ফেস করছে সেগুলোকে তিনি আলোচনা করছেন এইভাবে। তাহলে এই মূল কথাগুলোকে তিনি বলেছেন। এটা হলো প্রফেশনস ফর উইমেনের সামারি পোর্শনটা, বুঝতে পারলে কিনা? যে এইখানে মানে এই রকমের লেখাটা তো ভার্জিনিয়া উলফ বলে একটু কঠিন হবেই। চলো এবার অরিজিনাল টেক্সটটা একটু দেখা যাক। অলরাইট।